আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম আমরা যুক্তিবিদ্যার ক্লাস নিয়ে কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে। তো যারা 25 এবং 26 বেস আছেন তাদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকের এই অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা যুক্তিবিদ্যার প্রথম পত্রের যুক্তিবিদ্যার পরিচিতি। আচ্ছা, তো যুক্তিবিদ্যা আমরা কেন করবো ভাই? কোশ্চিন হলো একটা। দেখেন, আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে আলোচনা করেন বা বন্ধু বান্ধব একসাথে বসেন, তারা কিন্তু সবাই যুক্তি দিয়ে, বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে কথা বলেন, কিন্তু সেইখানে কিন্তু যুক্তিবিদ্যা বই খুলে নিয়ে আপনারা ওইখানে যুক্তিবিদ্যা বা যুক্তি দিয়ে কথা বলেন না। তাহলে যুক্তিবিদ্যা আমাদের কেন পড়তে হবে? কারণ আমরা যুক্তিবিদ্যা ছাড়া বা যুক্তিবিদ্যা পড়া ছাড়াই যেহেতু আমরা যুক্তি দিতে পারি, তাহলে তো আমাদের যুক্তিবিদ্যা পড়ার দরকার ছিল না। না ভাই, যুক্তিবিদ্যা অবশ্যই পড়ার দরকার আছে। কেন দরকার আছে? কারণ আপনি যে ধরনের বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছেন বা আপনার টিমকে উইন করার জন্য আপনি যেই ইনভ্যালিড লজিক গুলা দিচ্ছেন, যে যুক্তিবিদ্যা পড়বে সে কিন্তু এরকম ইনভ্যালিড লজিক দিবেন। সে কি করবে? ভ্যালিড যুক্তি দেওয়ারই চেষ্টা করবে। এবং আপনি জীবনে যেই ক্ষেত্রেই যাওয়ার চেষ্টা করেন না কেন, সেই ক্ষেত্রে আপনার যুক্তিবিদ্যাটা দরকার আছে। অর্থাৎ যুক্তিবিদ্যার মাধ্যমে সবকিছু কি হয়েছে? অন্তর্ভুক্ত হয়েছে আমরা বলতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমত অধ্যায়ের নাম হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। তো যুক্তিবিদ্যার পরিচিতি পড়ার আগে আমাদের যুক্তিবিদ্যার কিছু উৎপত্তি বা ক্রমবিকাশ আছে, সেটা অর্থাৎ যুক্তিবিদ্যাটা কই থেকে আসছে, কিভাবে আসছে, সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখেন, প্রথমত আমরা যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে কি, যে যুক্তিবিদ্যার উৎপত্তি বা ক্রমবিকাশ আমাদের হয়েছে চারটা যুগের মাধ্যমে। কয়টা যুগের মাধ্যমে হয়? চারটা যুগের মাধ্যমে। আচ্ছা, তো দেখেন, প্রথমত যুক্তিবিদ্যার উৎপত্তি বা ক্রমবিকাশ হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের কথা যদি আমরা বলতে যাই, তাহলে যুক্তিবিদ্যা জ্ঞানের অন্যতম কি একটা মৌলিক শাখা। তাহলে জ্ঞানের, দেখেন, আমাদের জ্ঞান অর্জন করার জন্য যুক্তিবিদ্যাটা খুবই বেশি উপযোগী, খুব বেশি উপযোগী। কিভাবে উপযোগী? দেখেন, আপনি যুক্তিবিদ্যা প্রথমত আলোচনা করে চিন্তা নিয়ে। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনার যুক্তিবিদ্যার আলোচনা করে কি নিয়ে? চিন্তা নিয়ে। কারণ আপনার চিন্তাটা যদি শুদ্ধ হয়, তাহলে আপনার জ্ঞান অর্জনটাও শুদ্ধ হবে। এখন আপনি চিন্তা করতেছেন আপনি কি পড়াশোনা করবেন নাকি আপনি রিলস দেখবেন, সেইটা আপনার চিন্তা। তো আপনার এই চিন্তার উপর ডিপেন্ড করতেছে আপনার জ্ঞান অর্জনের শুদ্ধতাটা। তো আমরা বলতে পারি যুক্তিবিদ্যা জ্ঞানের কি একটা অন্যতম মৌলিক শাখা। কোনো অজানা বিষয় থেকে অজানা বিষয়কে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা, সত্যকে জানা, যুক্তির কলা কৌশলকে তুলে ধরা, মানুষের বুদ্ধিবৃত্তিক চেতনা শানিত করাই হলো কি যুক্তিবিদ্যার অন্যতম উদ্দেশ্য। তাহলে যুক্তিবিদ্যার অন্যতম উদ্দেশ্য কি? যুক্তির মাধ্যমে, দেখেন, অজানা বিষয় থেকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা, বিষয়কে যুক্তির মাধ্যমে, অর্থাৎ একটা অজানা বিষয়, সেই বিষয়টাকে আপনি কি করবেন? যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। সত্যকে জানতে চাইবেন, তারপরে যুক্তির কলা কৌশলকে আপনি তুলে ধরার চেষ্টা করবেন এবং মানুষের বুদ্ধিবৃত্তি চেতনাকে আপনি কি করতে চাইবেন? শানিত করতে চাইবেন। এটাই হচ্ছে কি যুক্তিবিদ্যার আলোচনা। আচ্ছা, বা প্রধান উদ্দেশ্য। তাহলে প্রথমত আমরা একটা অজানা জিনিসকে আমরা জানতে চেষ্টা করব, সেটা কিসের মাধ্যমে? আমাদের এই যুক্তিবিদ্যার মাধ্যমে। তারপরে আপনার যে বুদ্ধিবৃত্তি গুলো আছে, সেই বুদ্ধিটাকে আমরা শানিত করার চেষ্টা করি কিসের মাধ্যমে? আমাদের এই যুক্তিবিদ্যার মাধ্যমে। বা আমাদের যেই মনে করেন যে কলা কৌশল গুলো আছে বা যুক্তির যে কলা কৌশল গুলো আছে, সেগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করে থাকি কিসের মাধ্যমে? এই যুক্তিবিদ্যার মাধ্যমে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো যুক্তিবিদ্যার উৎপত্তি বা ক্রমবিকাশ হচ্ছে চারটা যুগের মাধ্যমে। কয়টা যুগের মাধ্যমে ভাই? চারটা যুগের মাধ্যমে। সেই চারটা যুগ হচ্ছে কি কি? সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আর একটা হচ্ছে কি সাম্প্রতিক যুগ। তাহলে যুক্তিবিদ্যার কয়টা উৎপত্তি বা ক্রমবিকাশ আছে? চারটা। যুক্তিবিদ্যার উৎপত্তি হচ্ছে কয়টা যুগের মাধ্যমে? চারটা যুগের মাধ্যমে। সেটা হচ্ছে কি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আরেকটা কি সাম্প্রতিক যুগ। আচ্ছা, তো এই চারটা জিনিস সম্পর্কে আমরা একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো। দেখেন, প্রথমত আমরা যদি বলতে চাই ভাই পরীক্ষার জন্য যদি আমরা শুধুমাত্র পড়ি, তাহলে আমাদের এই প্রাচীন যুগটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট। কোন যুগটা ভাই? প্রাচীন যুগটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রাচীন যুগটা। প্রাচীন যুগটা হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখেন, আমাদের যুক্তিবিদ্যার যদি আমাদের বলতে যাই পড়ার জন্য বা পরীক্ষার জন্য আমরা পড়ি, তাহলে আমাদের প্রাচীন যুগটা আমরা দেখবো। যদি যুগ থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে একমাত্র প্রাচীন যুগ থেকে আসে, অন্য কোনো যুগ থেকে কি কোশ্চেন আসে না বললে চলে। আচ্ছা, তো প্রাচীন যুগের উৎপত্তি বা ক্রমবিকাশের সময়টা হচ্ছে এই যে খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্ব কি থেকে ভাই? 629 থেকে কি 529 খ্রিস্টাব্দ। আচ্ছা, তাহলে দেখেন, প্রাচীন যুগের সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ। এখন আপনি বলতে পারেন যে 600 থেকে কিভাবে 529 খ্রিস্টাব্দ হয়? খ্রিস্টপূর্ব বলছে, তো আপনার এখানে কোশ্চেনটা বুঝতে হবে। খ্রিস্টপূর্ব বলছে, খ্রিস্টপূর্ব হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, আর খ্রিস্টাব্দ হচ্ছে কি যীশু খ্রিস্টের জন্মের পরে। তাহলে প্রাচীন যুগের সময়কালটা হচ্ছে কি ভাই?
খ্রিস্টপূর্ব 600 থেকে 529। আপনারা দেখেন ভাই আপনাদের বইয়ে বিভিন্ন ধরনের সাল দেওয়া আছে ভাই, এত সাল পড়ার দরকার নেই আমাদের, জাস্ট আমরা এখানে 4টা সাল পড়বো, এই 4টা সাল পড়লে আমাদের এনাফ। ওকে ভাই, আচ্ছা তো প্রাচীন যুগ সম্পর্কে কি বলছে আমরা সেই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। দেখেন প্রাচীন যুগে যুক্তিবিদ্যার কোনো নির্দিষ্ট ধারার মধ্যে সীমাবদ্ধ ছিল না, অর্থাৎ প্রাচীন যুগে যুক্তিবিদ্যাটা যে একটা নির্দিষ্ট ধারার মধ্যে সীমাবদ্ধ ছিল না সেই জিনিসটা বলতে চাইতেছে, অর্থাৎ যুক্তিবিদ্যাটা যে কোনো ভাবে কি বিদ্যমান ছিল এবং সেটা কয়েকটা ধারায় বিদ্যমান ছিল, কয়েকটা ধারা কয়েকটা ধারায় বিদ্যমান ছিল। যেটা হতে পারে কি আমরা যুক্তিবিদ্যা প্রাচীন যুগকে আমরা 3টি ধারায় ভাগ করতে পারি। যেমন তাহলে আমরা কথা হইলো এখানে কোনো নির্দিষ্ট ধারায় সীমাবদ্ধ ছিল না, তারপরে আমরা এটাকে চাইলে 3টা ধারায় আমরা কি করতে পারি, আমরা ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে কি একটা গ্রিক ধারা, তারপরে প্রাচীন ধারা, সরি চীনা ধারা, আর একটা হচ্ছে কি প্রাচীন ভারতীয় ধারা। তাহলে প্রাচীন যুগকে আমরা 3টা ধারাতে ভাগ করতে পারি, একটা গ্রিক ধারা, তারপর হচ্ছে কি চীনা ধারা, আর একটা হচ্ছে কি প্রাচীন ধারা। তাহলে যেটা বলছিলাম যে প্রাচীন যুগ হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি যুগ থেকে কোশ্চেন আসে একমাত্র প্রাচীন যুগ থেকে কোশ্চেন আসবে। আচ্ছা তারপর দেখেন যুক্তিবিদ্যার ইতিহাস এক সুপ্রাচীন ইতিহাস, প্রাচীন যুগ থেকে জ্ঞান চর্চার আলোচনায় যুক্তিবিদ্যার আলোচনা পরিলক্ষিত হয়। অর্থাৎ প্রাচীন যুগ থেকে আমাদের কি যুক্তিবিদ্যার আলোচনাটাই কি হয়ে আসছে, পরিচালনা বা এটা নিয়ে চর্চা হয়ে আসছে। আচ্ছা চিন্তার ক্ষেত্রে অনুমানের গুরুত্ব অনুধাবন করে প্রাচীন গ্রিক দার্শনিক মনীষী এরিস্টটল চিন্তার বাহন হিসেবে লজিক বা যুক্তিবিদ্যা বিষয়টাটি কি করেন, সূচনা করেন। আচ্ছা তাহলে দেখেন এই যে চিন্তার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাই, চিন্তার ক্ষেত্রে অনুমানের গুরুত্বটা, অর্থাৎ কোনো কিছু একটা অনুমান করবেন সেই ক্ষেত্রে যে আপনার চিন্তাটা, এই চিন্তাটাকে গুরুত্ব দিয়ে দেওয়ার ফলে তিনি কি করছেন, এই যুক্তিবিদ্যাটাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপ দেওয়ার জন্য তিনি কি করছেন, একটা লজিক নামে একটা বিষয়ের সূচনা করেছেন বা যুক্তিবিদ্যা নামের একটা বিষয়ের সূচনা করেছেন। আচ্ছা তাহলে এই চিন্তা বা অনুমানটাকে সে একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপদান দেওয়ার জন্য সে কি করছে, এই লজিক বা যুক্তিবিদ্যাটা কে একটা বিষয়টির সূচনা করছেন। তিনি নির্ভুল চিন্তার সাধারণ তথ্য হিসেবে যুক্তিবিদ্যার বিষয়টার গঠন কাঠামো দাঁড় করান। এই কারণে এরিস্টটলকে কি বলা হয়, যুক্তিবিদ্যার জনক বলা হয়। আচ্ছা তাহলে দেখেন এরিস্টটলকে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয় ভাই, এরিস্টটলের আগেও কিন্তু যুক্তিবিদ্যা নিয়ে অনেকেই অনেকভাবে আলোচনা করছেন, কিন্তু তাদের কাউকেই কি বলা হয় না, যুক্তিবিদ্যার জনক বলা হয় না। একমাত্র এরিস্টটলকে কি বলা হয়ে থাকে ভাই, যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে। একমাত্র কাকে, এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে, কারণ এই যুক্তিবিদ্যাকে একটা স্বতন্ত্র পাঠ্যক্রম বা পাঠ্যসূচি হিসাবে অন্তর্ভুক্ত করেছেন কি, একমাত্র এই এরিস্টটল। এবং তিনি সর্বপ্রথম এটাকে কি করছেন, একটা নির্ভুল তথ্য বা ঘটন কাঠামো হিসাবে দাঁড় করিয়েছেন, যার কারণে এরিস্টটলকে কি বলা হয়, যুক্তিবিদ্যার জনক বলা হয়। আচ্ছা এরিস্টটলের পূর্বে দেখেন, এরিস্টটলের পূর্বে যে এরিস্টটলের গুরু ছিল, আমরা এরিস্টটলের গুরু তারপরে কি কে কে ছিল তারাও কি করছে, যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছে, সেই জিনিসটা আমরা বুঝবো। দেখেন এখানে হচ্ছে এরিস্টটলের, সরি প্রথমত আলেকজান্ডারের গুরু হচ্ছে এরিস্টটল, এরিস্টটলের গুরু হচ্ছে কি প্লেটো, প্লেটোর গুরু হচ্ছে কি সক্রেটিস। অর্থাৎ এই যে দেখেন এই সক্রেটিস এবং প্লেটো দুইজনে কি করছেন, এরিস্টটলের আগে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছেন, কিন্তু তাদের কাউকে কি বলা হয় না, যুক্তিবিদ্যার জনক বলা হয় না। একমাত্র কাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, এরিস্টটলকে জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপদান করার চেষ্টা করেছেন এবং তিনি সেটাকে একটা নির্ভুল চিন্তাধারার মাধ্যমে কাঠামোগত রূপদান করার বা গঠন কাঠামোর মূলক একটা রূপদান করার চেষ্টা করছেন, যার কারণে একমাত্র এরিস্টটলকে কি বলা হয়, যুক্তিবিদ্যার জনক বলা হয়। তো আমরা বিষয়টা বুঝতে পারলাম যে এরিস্টটলকে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়। আমাদের অনেক সময় দেখা যায় খ নম্বর কোশ্চেনে আসে যে এরিস্টটলকে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়, তাহলে আমরা বলতে পারি প্রাচীন যুগে সব থেকে বেশি যুক্তিবিদ্যার দিকে অবদান কার, এরিস্টটল। ওকে ভাই, আচ্ছা এই ক্ষেত্রে এরিস্টটলের পূর্বসূরি হিসাবে যাদের নাম করতে হচ্ছে তারা হচ্ছে ফ্রিনিস্টন, তারপর হচ্ছে সোফিস্টগণ, সক্রেটিস ও প্লেটো। এরা সবাই কি করছেন, যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছেন। এই গেল কি প্রাচীন যুগ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা। তারপর আমরা যদি দেখি যে আমাদের মধ্যযুগ সম্পর্কে কি বলছে, মধ্যযুগের সময়কালটা হচ্ছে 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ। দেখেন ভাই মধ্যযুগের সময়কালটা হচ্ছে কত, 529 থেকে কত 1400 খ্রিস্টাব্দ। মধ্যযুগের সময়কালটা কত ভাই, 529 থেকে 1400 খ্রিস্টাব্দ। আচ্ছা মধ্যযুগের যুক্তিবিদ্যার আলোচনা বলতে স্কলাস্টিক যুক্তিবিদ্যাকে বোঝায়, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি কি ধর্মীয়, যেই মনে করেন যে ধর্মীয় যে গুরুগুলা ছিল তাদের কি বলতো, তাদের এই মধ্যযুগে তারাই সব থেকে বেশি কি
কি যুক্তিবিদ্যার পিছনে অবদান রাখছেন। সেই ক্ষেত্রে আমরা কিছু মানুষের নাম উল্লেখ করতে পারি, যেমন কি আমরা বলতে পারি ইবনে রুশদ, ইবনে সিনা, আল ফারাবি, তারপর হচ্ছে মনে করেন ইবনে গাজ্জালি, এদের নাম আমরা কি করতে পারি, উল্লেখ করতে পারি। এরা হচ্ছে কি, তারপর হচ্ছে আল কিন্দি, এরা হচ্ছে কি আমরা বলতে পারি যে মধ্যযুগে তাদের যুক্তিবিদ্যার সব থেকে বেশি অবদান ছিল। আচ্ছা, তাহলে মধ্যযুগ কিন্তু বলা যায় যে ভাই একটা মুসলিমদের আধিপত্য ছিল, এবং সেই যুগে তারা মনে করেন যে স্কলাস্টিক যুক্তিবিদ্যা, অর্থাৎ তারা এরিস্টটলের যে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছিলেন সেই যুক্তিবিদ্যাটাকে তারা আরো মনে করেন যে সম্প্রসারিত করার চেষ্টা করছেন, এবং এরিস্টটলের মতবাদকে তারা কি অনেকভাবেই তারা তার মতবাদকে সমর্থন করেননি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে এই যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য ছিল কি, ধর্মীয় চিন্তাধারার সাথে গ্রিক দার্শনিক এরিস্টটলের চিন্তাধারার সমন্বয় সাধন। অর্থাৎ এই যুক্তিবিদ্যার প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মীয় চিন্তাধারার সাথে গ্রিক দার্শনিক এরিস্টটলের চিন্তার সমন্বয় সাধন। দেখেন যে এই মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য ছিল কি, যে ধর্মীয় যে চিন্তা ভাবনা গুলো ছিল সেই চিন্তা ভাবনার সাথে এরিস্টটলের চিন্তা ভাবনার কি একটা সমন্বয় সাধন করার চেষ্টা করছিল। আচ্ছা, তাহলে মধ্যযুগে যেসব মনীষী যুক্তিবিদ্যার ক্ষেত্রে অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কে, আল কান্দি, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ। এরা হচ্ছে কি মধ্যযুগে যুক্তিবিদ্যা সম্পর্কে সব থেকে বেশি অবদান রাখছে আমরা বলতে পারি। আচ্ছা, এরিস্টটলের পরবর্তী সময়ে থেকে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত যুক্তিবিদ্যার উপর যারা সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের মধ্যে কে, আল ফারাবি। এরিস্টটলের পরে আমরা বলতে পারি সবচেয়ে বেশি যুক্তিবিদ্যা সম্পর্কে কাজ করেছেন কে, আল ফারাবি। আচ্ছা, আল ফারাবিকে যুক্তিবিদ্যার এরিস্টটলের প্রভাব রয়েছে, এই কারণে তাকে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বা শিক্ষক বলা হয়। তাহলে আমাদের যদি বলা হয় যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে, তাহলে আমরা বলবো যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি, আল ফারাবি। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি, আল ফারাবি। আচ্ছা, তাহলে কারণ হচ্ছে এই এরিস্টটলের পরে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা সম্পর্কে সব থেকে বেশি অবদান হচ্ছে কার, আল ফারাবি, যার কারণে এরিস্টটলের পরে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয় আল ফারাবিকে। আচ্ছা, বিভিন্ন দিক থেকে আল ফারাবির চিন্তার মৌলিকতাও প্রকাশ পেয়েছে, অর্থাৎ আল ফারাবি এরিস্টটলের মতবাদকে তিনি মতবাদের বাহিরে গিয়ে তিনি বিভিন্ন ধরনের মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে তিনি এরিস্টটলের মতবাদকে কি করেনি, সমর্থন করেনি, অথবা তার তথ্যের সংস্কার সাধন করতে চেয়েছেন। অর্থাৎ তিনি অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এরিস্টটলের যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলোকে তিনি সমর্থন করেনি, ইভেন তিনি এরিস্টটল যে ধরনের তথ্য দিয়েছেন সেই তথ্যকে তিনি কি করতে চেয়েছেন, আরো সংস্কার করতে চেয়েছেন। আচ্ছা, তাই আল ফারাবিকে প্রথম অএরিস্টটলীয় বা আরবীয় মুসলিম যুক্তিবিদ বলে অভিহিত করা হয়। তাহলে আমরা কি বলতে পারি, এই কারণে আল ফারাবিকে প্রথম অএরিস্টটলীয় বা আমরা কি বলতে পারি মধ্যযুগীয় আরবীয় বা মুসলিম যুক্তিবিদ হিসেবে আমরা অভিহিত করতে পারি। আশা করি আমরা প্রাচীন যুগ আর মধ্যযুগের যে ধারণাটা ছিল সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ভাই যে যুক্তিবিদ্যার আধুনিক যুগ সম্পর্কে এবং কি সাম্প্রতিক যুগ সম্পর্কে কোন ধরনের কথা বলছে, তো আমরা বলছিলাম যে আমাদের যুক্তিবিদ্যার 4টা সাল আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, সেটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ আর একটা কি সাম্প্রতিক যুগ। তাহলে প্রাচীন যুগটা হচ্ছে আমাদের কি খ্রিস্টপূর্ব 600 থেকে 529, মধ্যযুগটা হচ্ছে কি 529 থেকে 1400, আর আমাদের আধুনিক যুগটা হচ্ছে কি 1401 থেকে 1831, আর আমাদের সাম্প্রতিক যুগটা হচ্ছে কি 1831 থেকে বর্তমান পর্যন্ত যেটা চলতেছে। আচ্ছা, তো আধুনিক যুগের সময়কালটা দেখে নিই আমরা একটু, সেটা হচ্ছে কি 1401 থেকে 1831 খ্রিস্টাব্দ। তো আধুনিক যুগের সময়কালটা হচ্ছে কি ভাই 1401 থেকে 1831 খ্রিস্টাব্দ। আচ্ছা, রেনেসাঁ পরবর্তী, রেনেসাঁ হচ্ছে কি একটা বিপ্লব, সেই রেনেসাঁ পরবর্তী সময়ের যুক্তিবিদ্যা তথা দর্শনের ইতিহাস আধুনিক যুগ বলে কি বিবেচিত। অর্থাৎ রেনেসাঁ পরবর্তী যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে কি আধুনিক যুগ বলে হিসাবে একটা পরিচিত আমরা বলতে পারি। এই যুগের প্রথম উল্লেখযোগ্য দার্শনিক বলে পরিচিত হচ্ছে কি ফ্রান্সিস বেকন। সরি, এখানে একটু ব্যাকওয়ার্ড দেওয়া আছে, এটা হবে বেকন, এটা হবে কি বেকন। তাহলে আমরা বলতে পারি আধুনিক যুগের একজন অন্যতম যুক্তিবিদ হচ্ছে কি ফ্রান্সিস বেকন। কে? ফ্রান্সিস বেকন। ওকে ভাই, তাহলে দেখেন রেনেসাঁ পরবর্তী সময় যে যুগটা আছে সেটাকে আমরা কি বলতে পারি আধুনিক যুগ বলতে পারি, এবং আধুনিক যুগের একজন উল্লেখযোগ্য যুক্তিবিদ হচ্ছে কি ফ্রান্সিস বেকন। আচ্ছা, তারপরে দেখেন ফরাসি দার্শনিক অ্যান্ডেন আর্নল্ড এবং পিয়েরে নিকোলি লজিক অফ দ্য আর্ট অফ থিঙ্কিং নামে একটি গ্রন্থ প্রকাশ করছেন। তাহলে অ্যান্ডেন আর্নল্ড এবং কে পিয়েরে নিকোলি এই দুজনে মিলে কি করছে, তারা একটা গ্রন্থ প্রকাশ করছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে কি, সরি, যুক্তিবিদ্যা সম্পর্কে একটা গ্রন্থ প্রকাশ করছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে কি লজিক অফ দ্য আর্ট অফ থিঙ্কিং। লজিক অফ দ্য কি আর্ট অফ
থিঙ্কিং নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। এটি পরবর্তীতে যে পোর্ট রয়্যাল যে যুক্তিবিদগুলো ছিল সেটা পোর্ট রয়্যাল যুক্তিবিদ নামে পরিচিত বা যুক্তিবিদ্যা নামেও পরিচিতি প্রকাশ করছে। তাহলে এই যে যেটা বললাম যে লজিক অর দা আর্ট অফ থিঙ্কিং গ্রন্থটা পরবর্তীতে সেটা কি হয়েছে পোর্ট রয়্যাল লজিক বলে পরিচিত হয়েছে। আচ্ছা, তাহলে গ্রন্থটি 1662 সালে প্রথম প্রকাশিত হয়। 19 শতক পর্যন্ত এটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে ব্যাপক প্রভাবশালী পাঠ্য বই বলে পরিচিত ছিল। অর্থাৎ 19 শতক পর্যন্ত এই যে পোর্ট রয়্যাল লজিক গ্রন্থটা একটা কি মনে করেন যে আপনারা বলতে পারেন যে একচটিয়া আধিপত্য বিস্তার করেছে। আচ্ছা, একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। এই যুগটি মূলত প্রচলিত যুক্তিবিদ্যার পাঠ্য বই প্রণয়নের যুগ হিসাবে চিহ্নিত। এই ধারার সবচেয়ে প্রভাবশালী পাঠ্য বই প্রণয়ন করেন কে? স্টুয়ার্ট মিল। তাহলে আধুনিক যুগের আরেকজন প্রখ্যাত যুক্তিবিদ হচ্ছে কে? স্টুয়ার্ট মিল। ওকে, আচ্ছা, তিনি দেখেন 1843 সালে প্রকাশিত একটি গ্রন্থ হচ্ছে সিস্টেম অফ লজিক। এই গ্রন্থটা হচ্ছে কি সব থেকে বেশি এখন মনে করেন যে যেটা আধুনিক যুগে সব থেকে বেশি প্রভাবশালী একটা পাঠ্য বই হচ্ছে কি এই সিস্টেম অফ লজিক। এটা লিখেছেন কে? এটা লিখেছেন জন স্টুয়ার্ট মিল। ওকে, সমকালীন যুক্তিবিদ্যায় প্রভাব ফেলতে কি হয়? এটা সক্ষম হয়। আচ্ছা, তাহলে সমকালীন বা সাম্প্রতিক যে ওই সময় যে যুক্তিবিদ্যাটা ছিল সেই যুক্তিবিদ্যাটা সব থেকে বেশি প্রভাব ফেলে কি এই সিস্টেম অফ লজিক গ্রন্থটা। তাহলে আমরা কি আধুনিক যুগ সম্পর্কে জানলাম। আধুনিক যুগে মনে করেন যে যেই রেনেসাঁ পরবর্তী যে সময়টা আসছে সেই সময়টাকে আমরা বলে থাকি আধুনিক যুগ। আধুনিক যুগের একজন বিখ্যাত যুক্তিবিদ আমরা বলতে পারি ফ্রান্সিস বেকন, এবং ফ্রান্সিস বেকনের পরবর্তী সময়ে আর্নল্ড এবং কি পিয়ের নিকোয়েলি একটা গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে দ্য আর্ট অফ লজিক অর দ্য আর্ট অফ থিঙ্কিং। তারপরে দেখেন এটি পরবর্তীতে আবার কি দ্য পোর্ট রয়্যাল লজিক নামক প্রকাশ করেছেন। তারপরে দেখা যায় এই আধুনিক যুগে আরো একজন যুক্তিবিদ একটা গ্রন্থ প্রকাশ করেছেন যেটা সব থেকে বেশি সাড়া ফেলে দিয়েছিল। সেই গ্রন্থটা লিখেছেন কি জন স্টুয়ার্ট মিল, আর এই গ্রন্থটার নাম হচ্ছে কি এ সিস্টেম অফ লজিক। তাহলে এই হলো কি আমাদের আধুনিক যুগের মোটামুটি একটা ধারণা। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি সাম্প্রতিক যুগের কথাটা আসি, আমরা সাম্প্রতিক যুগ বলতে বোঝাই কি বর্তমানে যে যুগটা চলতেছে। তো বর্তমানে সেটা হচ্ছে কি আমাদের সালটা হচ্ছে আমরা বলতে পারি 1831 থেকে বর্তমান পর্যন্ত যে সময়টা বিস্তার করছে সেটাকে আমরা কি বলবো? সাম্প্রতিক যুগ বলবো। 1831 থেকে বর্তমান পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টাকে আমরা কি বলবো? এই সাম্প্রতিক যুগ হিসেবে আমরা বিবেচনা করব। আচ্ছা, তাহলে দেখেন যুক্তিবিদ্যার সাম্প্রতিক ধারাটি শুরু হয় গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে। তাহলে যেই সাম্প্রতিক ধারাটা শুরু হয়েছে ভাই, সেই সাম্প্রতিক ধারাটা শুরু হয়েছে কোথা থেকে? জর্জ বুল। কার মাধ্যমে? জর্জ বুলের মাধ্যমে। কার মাধ্যমে ভাই? জর্জ বুলের মাধ্যমে। যুক্তিবিদ্যার সাম্প্রতিক ধারাটা শুরু হয়েছে জর্জ বুলের মাধ্যমে। তার যুক্তিবিদ্যাকে অ্যালজেব্রিক লজিক বলে অনেকে চিহ্নিত করেছেন। অ্যালজেব্রিক লজিক বলতে সেটাকে আমরা কি বীজগণিতের মতো এটা কি বিভিন্ন ভাবে গাণিতিক ভাবে জিনিসটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। বিভিন্ন ভাবে জিনিসটাকে তারা কি করতেছে গাণিতিক ভাবে সাম্প্রতিক যুগে অর্থাৎ যুক্তিবিদ্যাটাকে তারা সিম্বলিক লজিক আকারে প্রকাশ করার চেষ্টা করেছেন। 1854 সালে বুলের যে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট প্রকাশিত হয়। তাহলে 1854 সালে এসে জর্জ বুল একটা গ্রন্থ প্রকাশ করেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট প্রকাশিত হয়। এখানে তিনি প্রতীক ব্যবহারের মাধ্যমে গাণিতিক সূত্রের মতো করে যুক্তির বৈধতা যাচাই করতেছিলেন। অর্থাৎ 1854 সালে অ্যান ইনভেস্টিগেশন অফ লজিক গ্রন্থে জর্জ বুল কি করতে চাইছেন? যুক্তিবিদ্যাকে বৈধতা প্রকাশ করার জন্য তিনি সিম্বলিক আকারে অর্থাৎ প্রতীকী আকারে যুক্তিবিদ্যাকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমরা এতদিন যেমন মনে করেন যে যুক্তি বাক্যের মাধ্যমে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করতো, তিনি সেটাকে কি করতে চাইছেন? প্রতীকীর মাধ্যমে অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে যুক্তিবিদ্যাটাকে তিনি প্রকাশ করতে চেষ্টা করেছেন। আচ্ছা, তারপরে দেখেন এখন আমরা তাহলে 4টা যুগ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম মোটামুটি ভাই। সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আর একটা হচ্ছে কি সাম্প্রতিক যুগ। এই 4টা যুগ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলাম। 4টা যুগের সালগুলো আমি আরেকবার বলে দিই, কারণ এখান থেকে আপনার যদি কোশ্চেন আসে তাহলে আপনার ওই সালগুলো দিয়ে কি করবে? কোশ্চেন আসবে এবং বলবে যে পাঠ্যপুস্তকের কোন বিষয়গুলোকে নির্দেশ করা হয়েছে উক্ত বিষয়গুলো দ্বারা। তখন আপনাকে কি বলবে? আপনার বলতে হবে যে এটা যুক্তিবিদ্যার ক্রমবিকাশ বা উৎপত্তিকে বোঝানো হয়েছে। তখন আপনাকে বলে দেবে যে নির্দিষ্ট একটা সালের কথা বলে দেবে যে এই সালটা কোন যুগকে নির্দেশ করেছে। তখন আপনার সেটা বুঝতে হবে এটা প্রাচীন যুগ, মধ্যযুগ নাকি আধুনিক যুগ। আর আমি যেহেতু বলছি যে এটা ভাই প্রাচীন যুগ হচ্ছে সব থেকে যুক্তিবিদ্যার ইম্পর্টেন্ট একটা টপিক, এবং যদি কোশ্চেন আসে তাহলে সেইখান থেকে আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। ওকে ভাই? আচ্ছা, তারপর দেখেন যুক্তিবিদ্যার ধারণা। এখন আমরা যেটা বলতে চাচ্ছি ভাই, যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়? যুক্তিবিদ্যা বলতে কি বোঝায় এই ধারণাটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখেন যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি লজিক। এটা আমরা সবাই জানি, বলা যায় যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি লজিক। আচ্ছা,
লজিক শব্দের বাংলা প্রতিশব্দ হলো কি যুক্তিবিদ্যা। আচ্ছা, লজিক শব্দটা এসেছে দেখেন, লজিক শব্দের আজ থেকে ভাই গ্রিক শব্দ কি থেকে, লজিকি থেকে, কি থেকে, গ্রিক শব্দ লজিকি থেকে। আচ্ছা, তারপর লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ কি আবার লগস থেকে, গ্রিক শব্দ কি থেকে, লজিকি শব্দটা আসতে আবার কি গ্রিক শব্দ লগস থেকে। তাহলে প্রথমত লজিক শব্দটা আসতে গ্রিক শব্দ কি থেকে, লজিকি থেকে, লজিকি শব্দটা আসতে আবার কি গ্রিক শব্দ কি থেকে, লগস থেকে। লগস শব্দের অর্থ কি চিন্তা ভাষা বা শব্দ, লগস শব্দের অর্থ কি ভাই চিন্তা ভাষা বা শব্দ, লগস শব্দের অর্থ কি চিন্তা ভাষা বা শব্দ, লগস শব্দের অর্থ কি চিন্তা ভাষা বা শব্দ, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। লগস শব্দের অর্থ চিন্তা ভাষা বা শব্দ। অবশ্যই ভাই এটা মনে রাখতে হবে যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, লজিক শব্দের আসছে গ্রিক শব্দ কি থেকে, লজিকি থেকে, আর লজিকি শব্দের আসছে আবার গ্রিক শব্দ কি থেকে, লগস থেকে। লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা ভাষা বা শব্দ। আচ্ছা, তাই আমরা বুঝতে পারি তাই উৎপত্তিগত ভাবে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। তাইলে আমরা কি বলতে পারি উৎপত্তিগত ভাবে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে কি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। কি কাকে বোঝায় ভাই, তাই উৎপত্তিগত ভাবে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে উৎপত্তিগত ভাবে যুক্তিবিদ্যা শব্দের অর্থ কি, তখন আপনি কি বলবেন ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয়। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে কি বলে যুক্তিবিদ্যা বলা হয়। আবার লগস এর অর্থ যদি আমরা অন্য হিসাবে অর্থ হিসাবে দেখি তাহলে অর্থটা হচ্ছে কি ভাষা বা শব্দ হয়, বলা যায় যুক্তিবিদ্যা হলো কি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আচ্ছা, তাহলে এই কথাটা কে বলছেন, এই কথাটা বলছেন হচ্ছে এরিস্টটল। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বলে কি যুক্তিবিদ্যা, এটা বলছেন কি এরিস্টটল। তাহলে আমরা যদি কেউ জিজ্ঞাসা করি যে যুক্তিবিদ্যা সম্পর্কে বা কাকে বলে এরিস্টটলের মতবাদ, তাহলে যুক্তিবিদ্যা কাকে বলে এরিস্টটল এর মতে মতবাদ। তাহলে দেখো আমরা কি বলতে পারি প্রথমত বা যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের সংজ্ঞাটি দাও, এই ধরনের কোশ্চেন করো, তখন আমরা কি বলবো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয়। আচ্ছা, বিশ্বের প্রথম শিক্ষক বলে খ্যাত প্রাচীন যুক্তিবিদ এরিস্টটলের অর্থে যুক্তিবিদ্যার প্রচলন করেছিলেন। তাইলে যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটল যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলা হয়। আচ্ছা, লজিক শব্দের অর্থ যেহেতু আমরা যুক্তিবিদ্যা বলে থাকি তাই যুক্তিবিদ্যাকে সরাসরি যুক্তির বিজ্ঞান বলাই কি শ্রেয়। তাহলে দেখেন যেহেতু এখানে আবার কি বলতেছে, এখানে বলতেছে লজিক শব্দের অর্থ যেহেতু আমরা যুক্তিবিদ্যা বলে থাকি, লজিক শব্দের অর্থ যেহেতু আমরা যুক্তিবিদ্যা বলে থাকি তাই যুক্তিবিদ্যাকে সরাসরি যুক্তির বিজ্ঞান বলাই শ্রেয়। কিসের বিজ্ঞান বলাই শ্রেয়, যুক্তির বিজ্ঞান বলাই শ্রেয়। আচ্ছা, তাহলে দেখেন সমকালীন যুগে আরবিএম কপি প্রমুখ যুক্তিবিদ ও যুক্তিবিদ্যার যুক্তির বিজ্ঞান বলার কি পক্ষপাতী। অর্থাৎ এই যে সমকালীন যে যুক্তিবিদ্যা ছিল আরবি এম কপি অর্থাৎ আইএম কপি, তারা এটা কি করছে যে যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলার কি ছিল, তারা একটা পক্ষপাতী ছিল। তবে যুক্তিবিদ্যা বিজ্ঞান বলতে এখনো মূলত যুক্তির বৈধমান যাচাইয়ের বিজ্ঞানকে বোঝানো হয়। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে। দেখেন যুক্তিবিদ্যার আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে কি অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পার্থক্য করা বা নিরূপণ করার পদ্ধতিকে কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয়। তাহলে যুক্তিবিদ্যার আমরা আরেকটা সংজ্ঞা কি দিতে পারি ভাই, যে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পার্থক্য করা বা নিরূপণ করার পদ্ধতিকে কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয়। এটা কার মতে, এটা হচ্ছে কি আরভিং মার্মার মতে বা আইএম কপির মতে। ওকে ভাই, তাহলে এই যে দেখেন যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নিয়ে আলোচনা করে, তাই হলো কি যুক্তিবিদ্যার আদর্শ যুক্তিবিদ্যা। ওকে, তাহলে এই গেল কি আমাদের যুক্তিবিদ্যার সংজ্ঞাটা। আমরা আশা করি যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার উৎপত্তিগত শব্দের অর্থ কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলাম। আচ্ছা, তারপর যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এখন কথা হলো ভাই যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটল কি বলছেন। দেখেন আপনারা যখন এই যে যুগ বা ক্রমবিকাশ থেকে কোশ্চেন আসে তখন কিন্তু আপনি বলবেন যে আপনাকে বলবে যে প্রাচীন যুগের একজন বিখ্যাত যুক্তিবিদ সম্পর্কে কি করো আলোচনা করো, বা আপনাকে ওই প্রাচীন যুগের সময়টা দিয়ে দিবে, বলবে যে এই যুগের একজন বিখ্যাত যুক্তিবিদ সম্পর্কে কি করো আলোচনা করো। তখন কিন্তু আপনার একমাত্র কি এরিস্টটল সম্পর্কে আপনার আলোচনা করতে হবে, কারণ যুক্তিবিদ্যাতে এরিস্টটলের অবদানটা হচ্ছে কি সব থেকে বেশি, যার কারণে অবশ্যই আপনার কি এরিস্টটল সম্পর্কে আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণাটা আমরা যদি আলোচনা করি, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে কি যুক্তি নিয়ে। দেখেন যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ে যুক্তি নিয়ে এরিস্টটল আগে অনেকে আলোচনা করেছেন, অনেক চিন্তাবিদ যুক্তি ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কি করছেন নৈপুণ্য দেখেছেন। যেমন আমরা তখন বলছিলাম স্পার্ক, আমরা কি বলছিলাম স্পার্ককে আমরা কিভাবে মনে রাখবো যে আলেকজান্ডারের গুরু হচ্ছে কি এরিস্টটল, এরিস্টটলের গুরু হচ্ছে প্লেটো, প্লেটোর গুরু হচ্ছে কি সক্রেটিস। আচ্ছা, তো এই দেখেন এই
এরিস্টটলের পূর্বেও আরো অনেকে কি করছেন যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তাদের কাউকেই কি করা হয় না যুক্তিবিদ্যার জনক বলা হয় না। একমাত্র কাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়? এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। আচ্ছা, তাহলে দেখেন উদাহরণস্বরূপ এরিস্টটলের গুরু প্লেটো এবং প্লেটোর গুরু সক্রেটিসের নাম উল্লেখ করা যায়, কিন্তু যুক্তি নিয়ে আলাদা একটি দেখেন। এখন কেন এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় সেই জিনিসটা আমরা একটু বুঝবো, যে কিন্তু যুক্তি নিয়ে কি নিয়ে ভাইয়া, যুক্তি নিয়ে একটি আলাদা পাঠ প্রক্রিয়া বা বিষয়ের প্রাথমিক সূচনা হয় কার মাধ্যমে? এরিস্টটলের মাধ্যমে। তাহলে এই যুক্তি নিয়ে আলাদা একটা পাঠ প্রক্রিয়া শুরু হয় একমাত্র এই এরিস্টটলের মাধ্যমে। যদি এরিস্টটলই আলাদা একটা পাঠ প্রক্রিয়া হিসেবে যুক্তিবিদ্যাকে গঠন না করতো, তাহলে আজকে আমরা কি করতে পারতাম না? যুক্তিবিদ্যা পড়তে পারতাম না। যার কারণে এরিস্টটলকে কি বলা হয়? যুক্তিবিদ্যার জনক বলা হয়। ওকে ভাই, এরিস্টটল তার শিষ্যদের যুক্তিবিদ্যা শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, নিজের প্রতিষ্ঠান লাইসিয়ামে। তাহলে এরিস্টটলের যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ভাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি? লাইসিয়াম। এরিস্টটলের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। তিনি এই অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই বিদ্যার চর্চা করেন, অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়ামে তিনি আনুষ্ঠানিকভাবে কি করেন? যুক্তিবিদ্যার চর্চা করেন। আচ্ছা, যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণার মূল ভান্ডার হলো কি? অর্গানন। অর্থাৎ যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটল কি বলেছেন সেটা হচ্ছে আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে তার এই অর্গানন গ্রন্থে পাবো, অর্গানন গ্রন্থে পাবো। আচ্ছা, তো এরিস্টটল এখন যুক্তিবিদ্যা সম্পর্কে কি কি বলেছেন আমরা সেই জিনিসটা একটু আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথমত যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটল বলেছেন যে এরিস্টটলের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। তাহলে যুক্তিবিদ্যাটা হচ্ছে কি? প্রধানত চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমরা যাই কিছু চিন্তা করি না কেন, সবকিছু বা আমরা যাই কিছু করি না কেন, সবকিছু আমাদের কই থেকে আসে? চিন্তা থেকে আসে, চিন্তা থেকে আসবে। এছাড়া আমরা কি করতে পারবো না? কোনো কিছু আমরা গঠন করতে পারবো না। আপনি গবেষণা করতে যান বা যে কোনো কিছুই করতে যান না কেন, সেটার পিছনে আপনার অবশ্যই কি দরকার? চিন্তা দরকার। আর এই চিন্তা নিয়েই আমাদের কি এই যুক্তিবিদ্যাটা বলা যায় গঠন হয়েছে। আচ্ছা, চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা কার কাজ? যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ চিন্তাটা কেমন হবে, চিন্তাটা কতটুকু বিস্তৃতি পাবে, সেটা নিয়ে আলোচনা করাই হচ্ছে কার কাজ? যুক্তিবিদ্যার কাজ। চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। দেখেন, আপনি যদি কোনো কিছু একটা ভালো চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো গবেষণা করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি একটা ভালো চিন্তাই না করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন না? একটা ভালো গবেষণা করতে পারবেন না। তাহলে আমরা কি বলতে পারি? চিন্তা হলো কাজ ও গবেষণার ভিত্তি। তাই চিন্তার শুদ্ধতার উপর সকল কাজ ও গবেষণার মান অনেক ক্ষেত্রে নির্ভরশীল। অর্থাৎ আপনার চিন্তাটা যদি শুদ্ধ হয়, তাহলে আপনার গবেষণার মানটাও কি হবে? শুদ্ধ হবে। আপনার চিন্তাটা যদি খারাপ হয়, তাহলে আপনার গবেষণার মানটাও কি হবে? ভালো হবে না। আচ্ছা, এখন ধরেন আপনি যদি চিন্তা করতেছেন যে আপনি রিলস দেখবেন, আবার আরেকজন চিন্তা করতেছে সে কি করবে? বই পড়বে। তো দেখা যাচ্ছে এখানে জ্ঞান অর্জন করবে এটাকে ভাই, যার চিন্তার শুদ্ধতার পরিমাণটা বেশি। অর্থাৎ যে তার চিন্তার মাধ্যমে বলতেছে সে বই পড়বে, সে জ্ঞান অর্জন করবে। আর যে রিলস দেখতেছে সে কি করবে? সে কিছুই অর্জন করতে পারবে না। ওকে ভাই, আচ্ছা, তাই চিন্তার শুদ্ধতার উপর কাজ ও গবেষণার মান অনেক ক্ষেত্রে নির্ভরশীল। এরিস্টটলের মতে জ্ঞান আহরণের ভিত্তি হলো কি? চিন্তা, যেটা আমরা বললাম ওই যে বই পড়া আর রিলস দেখা। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে, অর্থাৎ সঠিকভাবে চিন্তা না করতে পারলেও আপনি কি করতে পারবেন না? যথার্থ জ্ঞান অনুসরণ করতে পারবেন না। ওকে, আচ্ছা, আর এই কারণেই চিন্তা প্রক্রিয়াকে সঠিক করার জন্য স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। তাহলে এই চিন্তা পদ্ধতিটাকে আমরা সঠিক করার জন্য আমাদের কি প্রয়োজন? একটা স্বতন্ত্র বিদ্যা বা প্রয়োজন বা বিজ্ঞান প্রয়োজন। সেটা হচ্ছে কি? আমাদের এই যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হলো সেই বিদ্যা বা বিজ্ঞান, যুক্তিবিদ্যাকে চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। তাহলে যুক্তিবিদ্যাটা হচ্ছে কি? আমাদের একটা চিন্তাকে সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট করে দেয়। আচ্ছা, যে কোনো বিজ্ঞানী জগৎ বা জীবনের বিশেষ বিশেষ দিক নিয়ে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতেছে। যে কোনো বিজ্ঞানী দেখেন কোন একটা বিষয় নিয়ে আপনার সুশৃঙ্খল বা একটা সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করতে চায়, যুক্তিবিদ্যাটাও সেম, কোন একটা বিষয় সম্পর্কে সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট জ্ঞান অর্জন করতে চায়। তাই চিন্তার বিজ্ঞান অনুসরণ করা একান্ত প্রয়োজন। এরিস্টটল চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের ভিত্তি বলেছেন। অর্থাৎ আপনি যেই বিজ্ঞানে যে অংশই আলোচনা করতে চান না বা যেটাই আবিষ্কার করতে চান না কেন, সেটা কিসের মাধ্যমে? আপনার চিন্তার মাধ্যমে করতে হয়। এই কারণে এরিস্টটল চিন্তার বিজ্ঞান হিসাবে কি? যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের ভিত্তি বলেছেন। তিনি বলেন পদ্ধতি নির্দেশ প্রদান করাই হলো কি? যুক্তিবিদ্যার মূল কাজ। অর্থাৎ কোন একটা পদ্ধতি আলোচনা করবেন, সেই পদ্ধতিটা কিভাবে আলোচনা করবেন সেটা ওই চিন্তার মাধ্যমে আপনার কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো আমরা আজকে এতটুকু পর্যন্তই শিখলাম। ইনশাল্লাহ আমাদের যেই প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু আছে সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে দিব। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।